কোথায় যাচ্ছ? ইরফান, এটা তোমার আর আমার মাঝখানে শেষ দিয়া, সাইন করে দিও। তুমি যখন 2 মাস রিহ্যাবে ছিলে, আমি প্রতিটা রাত মোনাজাতে কাটিয়েছি। আল্লাহর কাছে শুধু চেয়েছি যেন সে তোমাকে এই অন্ধকারের পথ থেকে আলোতে ফিরিয়ে আনে। কিন্তু তোমার শরীরে যে বিষ বইছে তা আমার ভালোবাসার ক্ষমতার থেকে অনেক বেশি। আমি তোমাকে 2টা রাস্তা দেখিয়েছিলাম, তোমার সেই অন্ধকারের জগৎ যেটাকে তুমি বার বেছে নিয়েছো। ঈশা, ঈশা, আই এম সরি। ঈশা, সরি? মানুষকে একবার বাঁচানো যায়, কিন্তু যে মানুষ বারবার মরতে চায় তাকে বাঁচানোর সাধ্য আমার নেই। নিজের সাজানো জান্নাত আমি নিজেই পুড়িয়ে ছাই করেছি। এই গুনাহ আমার, আর এই বিষাক্ত তাকদীর আমারই লেখা। আমি জানি আমার এই ধ্বংসের জন্য আমিই দায়ী, কিন্তু যে শয়তান আমার হাতে বিষের পেয়ালা তুলে দিয়েছিল তার সাথে হিসাবটা এখনো বাকি। ইরফান, আমার এখানে নিয়েছিস কেন? ইরফান, কি হয়েছে তোর? বল না ইরফান। ইরফান, আমারে মারতেছিস কেন? আমি তোর বন্ধু না, আমি কি করছি? বন্ধু তুই আমার, আস্তিনের সাপ রে তুই। বন্ধু সেজে আমার শিরায় বিষ ঢালছো এতদিন। বন্ধু না তুই আমার, দালাল রে তুই, দালাল। আমি তোর সব টাকা ফিরিয়ে দেবো, আমারে মারতেছিস কেন? শুধু আসলে তোর যা নিছে সব ফিরিয়ে দেবো ইরফান। টাকা ফেরত দিবি তুই আমার? তোর ওই কাগজের নোট কি আমাকে সেই মুহূর্তগুলা ফিরাই দিতে পারবে যা আমি এই বিষের ঘরে হারাইছি? ফিরাই দিতে পারবি আমার মায়ের সেই শেষ সময়টা যখন আমার তার পাশে থাকার কথা ছিল? ফিরাই দিতে পারবি আমার ওয়াইফকে যে আজকে আমাকে ছেড়ে চলে গেছে? ফিরাই দিতে পারবি আমার মাকে? তোর কত টাকা লাগে আমি তোকে দেব। আমি জানি তুই পারবি না। মাফ করে দে ভাই, আমার মাফ করে দে। যা দিলাম তোকে মাফ করে, কারণ একদিনের জন্য হলেও তোকে আমি আমার ভাই ভাবছিলাম। তবে আজ থেকে তুই, তোর এই নেশা আর তোর বিষাক্ত বন্ধুত্ব সব এখানেই ছেড়ে দিয়ে গেলাম। নিজের হাতে নিজের ঘর জ্বালিয়েছি, সেই ছায়ের মাঝে কোনো আলো বাকি রয়ে গেছে কিনা জানি না। তাই আজ থেকে লড়াইটা আর দুনিয়ার সাথে নয়, বরং নিজের সাথে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা এক মুঠো ছাই থেকে হলেও আমি খুঁজে বের করব আমার হারিয়ে ফেলা অস্তিত্ব। আয় ভাই, আমি জানতাম তুই ফিরে আসবি। শুধুমাত্র ওই অভিশাপটার জন্য আমি দেয়াল তুলেছিলাম। আজ আমার বুকের উপর থেকে পাথরটা নেমে গেছে। আমি জানতাম যে ওই ছেলে তোর যোগ্য না। কাল থেকে আমি তোর জন্য নতুন সম্বন্ধ দেখব। তুই চিন্তা করিস না মা, তোর বাবা সব সামলে নেবে। আয় ভেতরে আয় মা, আমি তো আছি তোর পাশে, তাই না? তুই চিন্তা করিস না। মা, আপু কাঁদছে কেন? এতদিন পর গ্রামে আসলি, বাসায় যাবি না নানু ভাই? এইভাবে রাস্তায় দাঁড়া থাকবি? না নানু ভাই, দূরে কোথাও চলে যাব, হারিয়ে যাব। তবে তার আগে তোমার সাথে একটু সুখ দুঃখ ভাগাভাগি করতে আসলাম। কাগজের এক টুকরা সাদা নীল নকশাকে তোর মহব্বতকে মুছে দিতে পারবে? মানুষ তো শুধুমাত্র কলম দিয়ে সই করে, কিন্তু সবকিছু লেখা আছে ওই লাউহে মাহফুজে। তোর হারানো তকদিরকে কে জোড়া দেবে নানু ভাই? একটা কথা আজ অব্দি বুঝতে পারলাম না, তোর মতো হাসি খুশি একটা ছেলে কিভাবে এই নেশার চক্রে পড়লো রে নানু ভাই? এরকম তো কিছু ছিল না নানু ভাই, সবকিছু বসন্তের বাতাসের মতো রঙিন ছিল। সময়টা আমাদের গ্র্যাজুয়েশনের শেষের দিকে। ঈশার বার্থডে ছিল সেদিন। ওই একটা দিন আর একটা ভুল ডিসিশন। তুই এটা নিজের হাতে বানিয়েছিস? হ্যাঁ। কেমন হয়েছে বল? সুন্দর হয়েছে রে। আরে কিরে ইরফান, গ্রাজুয়েশন শেষে এসে ওরই আংটি দিবি তুই? আরে জোনে ওরে দিয়ে কিচ্ছু হবে না। একই ডিপার্টমেন্ট একই সেকশনে পড়ে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন হাই অব্দি বলতে পারে না। আরে আমি কি করব? আমি যখনই ভাবি কিছু বলতে যাব তখনই তো সব এলোমেলো হয়ে যায়। শোন ভাই, র্যাক ডের আর মাত্র 2 দিন বাকি। এইবার সাহস না করলে সারা জীবন শুধু আফসোসটাই পকেট নিয়ে নিয়ে ঘুরবি। শোন, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। এই নে, এটা ট্রাই কর। প্রথমে এটা খুলবি, তারপর ঢালবি। শুধু এতটুকুই, তোর কনফিডেন্স হাই করে দেবে। এইভাবে নাকে ধরবি, তারপর একটানে ভিতরে। তখন তুই আর ইরফান থাকবি না, সুপারম্যান হয়ে যাবি। ভাই এসবের কোনো দরকার নাই, স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই খারাপ। বেশি বুঝোস? স্বাস্থ্যের জন্য ভালো না মানে? তুই খাইলে আজাইরা হবে কথা নাকি? বলিস কেন? আমি জানি না হ্যাঁ? এটা কি। আই লাভ ইউ। মানে? আমি খেয়াল রাখবো তোমার, কখনো একা রাস্তা পার হতে দেব না, কখনো কোনো ঝামেলায় পড়তে দেব না। সো উইল ইউ ম্যারি মি? এই কথা বলতে তোমার 4 বছর সময় লেগে গেল। তুমি কি ভাবছো আমি কিছুই বুঝতাম না? আমাকে কে পাহারা দিচ্ছে সেটা আমি ঠিকই বুঝতাম, তাই জন্যই এতদিন ওয়েট করছি।
হ্যাঁ, মানে আমিও তোমাকে পছন্দ করি, আই লাভ ইউ টু। সবই তো ঠিক ছিল, এরপর কি হলো নানু ভাই? এরপর এরপর তোমার মনে আছে, তুমি হঠাৎ করে এসেছিলে একদিন আমাদের বাড়িতে মাকে গ্রামে নিয়ে যেতে। তারপর বলেন নানু ভাই, সিলেট থেকে তো সোজা বন্ধুদের নিয়ে বান্দরবান চলে গেলে। মিথ্যা বলবো না, আমার তো হিংসাই হচ্ছিল নানু ভাই। পরের বার কিন্তু কোনো বাহানা চলবে না, কেমন? নানু ভাই, কি হয়েছে তোমার? কিছু বলছো না যে? তোর জন্য অনেক কষ্ট হচ্ছে রে নানু ভাই। এই নিস্তব্ধতা আমি সহ্য করতে পারছি না। মানে তুমি তুমি কি বলছো নানু ভাই? আমি কিছু বুঝতে পারছি না। আকাশ যখন মেঘে ঢাকা পড়ে তখন সূর্যকেও হার মানতে হয়। কি এটা? মায়ের নাম লেখা কেন? কি হয়েছে মায়ের? তোর মায়ের ক্যান্সার, তার লাস্ট স্টেজ চলছে। কি বলছো তুমি? আমাকে কেউ কেউ কিছু বলে নাই কেন? সে তোকে কিছু জানাতে চায় না। তুই অভিনয় কর, তুই কিছু জানিস না। ইরফান, নানা ভাইকে খুব জ্বালানো হচ্ছে না? আপনি তো একদম ওকে মাথায় তুলে রাখছেন। কি রে বাবা, কি হয়েছে? শোন, তুই কিন্তু সাবধানে থাকিস। তুই তো জানিস তোকে নিয়ে আমার কতটা চিন্তা হয়। আমি কয়দিন নানু ভাইয়ের সাথে ঘুরে আসি, তারপর না হয় তোকে নিয়ে যাব, ঠিক আছে? নানু ভাই, আমি আমি একটু আসছি। আচ্ছা। আল্লাহর উপর ভরসা রাখ। একদিকে তুমি আর মা দেশের বাইরে চলে গেলা, আর অন্যদিকে আমি জনির সাথে আরো সময় কাটাতে থাকলাম। তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার কলিজাটা ফাইটে যায়। তুই তো তাও বাবা আমার ছায়া পেয়েছিস, আর এই জনির তো কেউ নাই ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া। দুঃখ বোঝা আর কেউ নাই। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর রে ভাই। আমি কি করব? আমি না কিছুতেই মেনে নিতে পারছি না ভাই। আমি না বুঝতে পারছি না আমি কি করব। মা ছাড়া তো এই দুনিয়াতে কেউ নেই আমার। ব্যথার মানুষ তেমন ব্যথার ওষুধ চেনে। নে ধর, সমুদ্রের ওপার থেকে আসা ইম্পোর্টের জিনিস। একটা প্যাকেটে 5,000 টাকা হয়ে যাবে। 1 2 3 4 5, তুই পুরোটাই রাখ। এ আজব এক মরিচিকা নানু ভাই। ব্রেইন শুধু ছোটখাটো কারণ খুঁজতে থাকে একটু ডোপামিন রিলিজ করার জন্য। তুমি যখন মায়ের লাশ নিয়ে এয়ারপোর্টে আসলে, আমি তখনও সেই ঘোরের মধ্যেই ছিলাম। মাকে শেষবারের মতো ভালো করে দেখতেও পারলাম না আমি নানু ভাই। তুই বড় দেরি করে ফেলেছিস নানু ভাই। তোর সেই অন্ধকার দিনেও ঈশা আলোর মতো তোর হাত ধরেছিল। বাবা মা নিজের ঘর ছেড়ে তোর শূন্য ঘরে উঠেছিল। তারপর তুই 2 মাস রেহাবেও ছিলি। সবই ঠিক ছিল নানু ভাই, তারপরেও কেন নানু ভাই? মায়ের কথা খুব মনে পড়ে যে নানু ভাই। তখন আর নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারি না আমি। এই একটা জিনিসই আমার মাকে ভুলিয়ে থাকতে শিখিয়েছিল আমায়। কিন্তু আমি এখন বুঝতে পারছি, আমি আমার মাকে আর ভুলে থাকতে চাই না নানু ভাই। মায়ের স্মৃতিগুলোকে ঘিরেই বেঁচে থাকতে চাই আমি। মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকাটাই আসল লড়াই নানু ভাই। আজ যদি তোর মা বেঁচে থাকতেন, তোর এই অবস্থা দেখে উনি সহ্য করতে পারতেন না। তোর মা তোকে জীবন দিয়ে গেছে দাফন করার জন্য না নানু ভাই। ঈশা তোকে ঘৃণা করে না, ঘৃণা করে তোর এই অবস্থা কি। কি করছিস মা? কিছু না বাবা। এখানে কতগুলো ছেলের ছবি আছে। লরেন্স রোডের চৌধুরী ভিলার ছেলে। পরিবার, বংশমর্যাদা এবং শিক্ষা সবকিছু তোর সাথে খুব ভালো মানাবে। আমাকে একটু জানাস, হ্যাঁ? তোর বাবা শুধু বাইরের আভিজাত্যটাই দেখছে। সে তোর জন্য নতুন ঘর খুঁজছে। তোর মন আত্মা সব আগের চৌকাঠেই পড়ে আছে। মেয়েদের বিয়ে একবারই হয়। আমি জানি না ইরফান কি দোষ করেছে, কিন্তু সেই ভুলের সামনে তোদের ভালোবাসাটা এত ঠুনকো হয়ে গেল যে একটা সই দিয়ে সব শেষ করে দিতে হবে। আজকে তোর বাবা যে নতুন জীবনের স্বপ্ন দেখাচ্ছে, সেখানে কি আদৌ তুই সুখে থাকতে পারবি? সংসার এত সহজ না। হাজার সমস্যা আসুক, তাকে উপেক্ষা করে যে স্ত্রী তার স্বামীকে অন্ধকার থেকে উদ্ধার করে আনতে পারে, আমার কথাগুলো একটু মাথা ঠান্ডা করে ভেবে দেখিস মা।
না মানে কারোর বাসার সামনে আসলে ভেতরে তো যেতে বলে না। তো আমি তো ভেতর আসতে না করিনি। না করনি, আবার আসতেও তো বলনি। বলিনি তো কি, বাড়ির সামনে আসলে কি তাকে কার্ড ছাপিয়ে ভেতরে ইনভাইট করতে হবে? নিজের থেকেই তো আসা যায়। মা, ওই দিক দিয়েও তো ময়লা হয়ে গেছে। হ্যাঁ মা, মুছবো। আরে ঈশা, ইরফান, কেমন আছো বাবা? এই তো আলহামদুলিল্লাহ মা, আপনি কেমন আছেন? আমি কেমন আছি এটা তো তোমার জানার কথা। বসো 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 বসো। জিজু কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকেই তোমাকে চিংড়ি মাছের মালাইকারি করে দেবো, তুমি না অনেক পছন্দ করো। এসবের কোনো দরকার দরকার নেই এত আদর যত্নের। তুমি বের হয়ে যাও এই বাড়ি থেকে। কি আশ্চর্য, এটা কেমন ধরনের কথা? এত আবেগ আসে কোত্থেকে এই ছেলের জন্য? হ্যাঁ, কি হলো? আমি তোকে কি বলছি বুঝতে পারছো না? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। আমি কখনো ভাবিনি তোমার এই মুখটা আমার জীবনে দ্বিতীয়বার আবার দেখতে হবে। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। একটা এতিম ছেলের কাছে আমি আমার মেয়েকে তুলে দিব না, যাদের মাথার উপর কোনো ছায়া নেই, যাদের কোনো অভিভাবক নেই, যাদের পরিবার নেই, তাদের কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। আমার বাবা মা নেই দেখে আপনি এটা বুঝে গেলেন যে আমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই? অবশ্যই, এখানে না বোঝার কি আছে? ওর বাবা মা নেই বলে এটা কি ওর দোষ নাকি ওর অপরাধ? রাজিয়া, আমি এখানে কোনো দোষ গুণের কথা শুনতে চাইনি। আমি তোমার মেয়েকে ওর হাতে তুলে দেব না, আমার ডিসিশন ফাইনাল। আজও তোমাকে ভালোবাসে, তাহলে আমি কার কাছে বিচার দেব? ওর তো পরিবারই নেই, আমি কার সাথে আত্মীয়তা করব? ইনাফ বাবা, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে। আমি চেয়েছিলাম তোমাদের ভালোবাসা নিয়ে আমার নতুন জীবনটা শুরু করব। তুমি আর সেটা হতে দিলে কোথায়? তোমার এই বিয়েতে মত থাকুক আর না থাকুক, আমি ইরফানকেই বিয়ে করব, আজই বিয়ে করব। ইরফান, তুমি একটু বাইরে গিয়ে ওয়েট করো, আমি আসছি। তোমার জন্য আজ আমার মেয়ে আমার মুখের উপর কথা বলছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার অস্তিত্ব ধুলোয় মিশে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি জানতাম এইসব সম্পর্কের শেষে কি হয়, এইসব সস্তা আবেগের পরিণতি কি হয়। 1 বছর যেতে না যেতেই সব শেষ হয়ে গেল। এখনো বুঝতে পারছো না কেন আমি এই বিয়ের বিপক্ষে ছিলাম? যে জানেই না একটা সম্পর্কের ভার কিভাবে বইতে হয়, সে আমার মেয়ের ভার কিভাবে বইবে। তাই আমার সাজেশন থাকবে, তুমি ডিভোর্স পেপারে সাইন করে। আমার সম্পর্কে আপনার পয়েন্ট অফ ভিউ তাহলে এই 1 বছরে এতটুকু বদলায়নি স্যার। আপনার অনুমতি আর দোয়া নিয়ে আপনার মেয়েকে নিয়ে যাব ইনশাল্লাহ। আমি বেঁচে থাকতে তো অসম্ভব। আরবিতে একটা প্রবাদ আছে স্যার, মান সাবরা জাফরা, যে ধৈর্য ধরে সে জয়ী হয়। আমি ধৈর্য ধরবো স্যার, চেষ্টা করে যাব, বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। আমি তো ভাবছিলাম তোমার সাথে কথাই বলবো না। কিন্তু তোমার বাবার যে রূপ দেখলাম আজকে, মনে হচ্ছে তাকে কনভিন্স করা আর এভারেস্ট জয় করা। কি করলে তোমার বাবা খুশি হতে পারে? আর আমি কেন টিপস দিব? আমি নিজেই তো তোমার উপর রেগে আছি। তুমিও আমার উপর রাগ করে আছো, তোমার বাবাও আমার উপর ক্ষেপে আছে। দুটোই একই ফ্যাক্টরির কড়া মেজাজের ব্যাটারি। খবরদার আমার বাবাকে নিয়ে একদম উল্টাপাল্টা কথা বলবা না। তোমার থেকে হেল্পের এই পাবো না আমি, যা করার আমাকেই করতে হবে। রাখলাম আমি। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম। নিশি, কই তোমরা? তাড়াতাড়ি আসো, দেখো কে আসছে। এই ছেলে, গতকাল না তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম? আর এক পা ঢোকার চেষ্টা করবে না। জিজু, জিজু, জিজু আমার জন্য চকলেট আনছো? এনেছি তো, বলেছিলাম না নেক্সট টাইম আর ভুল হবে না। থ্যাংক ইউ জিজু। জিজু, ওই গোলাপটা কার জন্য? এই গোলাপটা, এটাও তো তোমারই জন্য। এই নাও। ও তাই? কিন্তু তুমি আমাকে গোলাপ কেন দিবে? কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সবচেয়ে প্রিয় ছোট্ট বন্ধু না? ও তাই? আমিও তো তোমাকে অনেক ভালোবাসি জিজু। আচ্ছা জিজু। আমি তো তোমাদের সাথে থাকতেই এলাম, তোমরা কি আমাকে তোমাদের সাথে রাখবে? এখানের সবাই তো খুব অপছন্দ করে আমায়। এই ছেলে, তোমাকে না চলে যেতে বলছি আমি। পাপা ভেরি ব্যাড, তোমাকে আমি একটু ম্যানার্স শেখাতে পারলাম না। জিজু তুমি আসো তো। আমি আর পারছি না ঈশা, ভুলছিলাম আমি।
মাউন্ট এভারেস্ট জয় করাও হয়তো সহজ হতে পারে, কিন্তু তোমার বাবার মন জয় করা অসম্ভব। বাদ দাও তো এসব, তুমি চলো আমার সাথে। তুমি এতটুকুতেই হার মেনে গেলে? আমি জানতাম তুমি ওই দিন বাবাকে যা যা কথা দিয়েছিলে সব তোমার কথার কথা ছিল। তুমি বাবাকে যে কথা দিয়েছিলে বাবার মন জয় করে বাবার সামনে দিয়ে আমার হাত ধরে নিয়ে যাবে, এভাবে যদি আমাকে না নিতে পারো। এখন আমি করবোটা কি সেটা তো বলবা। তুমি না বললা তুমি বাবাকে ম্যানেজ করতে পারবা, তো করো ম্যানেজ। আমি সোজা গেলে উনি উল্টো যায়, আমি ডানে গেলে উনি বামে যায়। একটা মানুষ এতটা রুট কিভাবে হতে পারে? আমাদের সাথেও ঠিকভাবে কথা বলছে না। আমার মনে হয় কি কিছু একটা ঝামেলা চলছে, যেটা বাবা আমাদেরকে বলতে চাচ্ছে না। সেটা তো জানি না। সেটা না হয় আমি খুঁজে নেব। আমাদের কথাটাই তো হচ্ছে না। তুমি কি এখনো রাগ করে আছো আমার উপর? আমাকে কি শেষবারের মতো একটাবার মাফ করে দেওয়া যায় না? আমি তো আগেই বললাম বাবাকে ম্যানেজ করো। বাবা ম্যানেজ তো আমি ম্যানেজ। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, আমি আগে যা বলেছি এখনো তাই বলছি, আমাকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না। কি হয়েছে স্যার? কে ফোন দিয়েছিল? কয়েকদিন আগে অফিস থেকে বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ রাস্তার মাঝে পথ আটকানোর মানে কি? নামটা না বলে পরেই জানবেন সাহেব। আপাতত এইটুকু জানো, আপনার সময়টা খুব একটা বেশি ভালো যাচ্ছে না। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আপনার সমস্যাটা কি? আমার সমস্যা মানে? সমস্যা বুঝে না। বড় ভাই খুইলা বলেন, বুঝে ফেলাইব। শোনেন স্যার, আপনার ছোট্ট একটা কলমের খোঁচা আমার এত বড় শপিং মলের প্রজেক্টের ফাইল ঝুলছে। আমার লোকরা আপনার কাছে যায় নাই, কন্ট্যাক্ট ফাইলে কেন সই করেন নাই? কেন? সমস্যাটা কি? সমস্যাটা আমার না, সমস্যাটা আপনার নিয়তে। আপনি যেখানে শপিং মল করতে যাচ্ছেন ওই জায়গাটা জলাভূমি ভরাট করা। আমি আপনার সাইট ভিজিট করেছি। আপনি 3 তলার জায়গায় ওখানে 10 তলার অনুমোদন চাচ্ছেন। কাল যদি ভূমিকম্পে ওখানে শত শত মানুষ আহত হবে, কত মানুষ প্রাণ হারাবে। আমি বেঁচে থাকতে মানুষের রক্তের উপর দিয়ে সাইন করতে পারবো না। আপনি আপনার অফিসের কাউকে কিংবা আইনের কাউকে জানাচ্ছেন না কেন স্যার? অ্যাকশন কেন নিচ্ছেন না ওদের এগেইনস্টে? এই শহরে সিস্টেম চলে তাদের হাত দিয়ে যাদের হাতে তালুতে ক্ষমতা আর কালো টাকা আছে। কিছু তো একটা করতে হবে স্যার, তাই না? আমার লড়াই আমি লড়বো। তোমার সমবেদনা নেওয়ার মতো সময় এখন আমার আসেনি। ভালো চাইলে তুমি তোমার বাড়ি ফিরে যাও। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। স্যার, আমি তোমার কাছে জুস চাইছি। জুস নিয়ে এসছো কেন? সরি স্যার, ভাবলাম অনেক গরম, তার জন্য। স্যার খুব প্রেসারে আছেন। আবে প্রেসার কুকারে সিটি বাজছে, শুনতে পাচ্ছিস না? স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনার প্রজেক্টের ব্যাপারে পাকাপোক্ত একটা সমাধান নিয়ে আসছিলাম স্যার। ছেড়ে দাও। জি স্যার। কি বলতো বকছিস? স্যার আমি খুব সাধারণ ফ্যামিলির ছেলে স্যার, মিডল ক্লাস। সবকিছুই ঠিকঠাক আছে আমার, শুধু পরিবারটাই ঠিকঠাক নেই। প্রথমে বাবাকে হারালাম, তারপর মাকে। ভালোবেসে বিয়ে করলাম, সেটাও কোনো এক জটিল কারণে আজ ডিভোর্সের পথে। তোর ফ্যামিলি গল্প শোনার জন্য এখানে বসে আছি। কি বলতে চাস? বলছি স্যার, বলছি। আমার এই এত টেনশন, এর মাঝখান থেকে আপনি আমাকে কোত্থেকে টেনশন দিতে চলে আসলেন স্যার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার ঘাড়টা প্রচন্ড তেরা। আব্দুর রহমানের কথা বলছি আমি। উনি একদম ঠিক বলছে। এইরকম ঘাটতারা লোক আমি ওর জীবনে দেখিনি। এই, তুই না বললি সকল সমস্যার সমাধান করবি? সমাধান তো আছে স্যার। সমাধান হচ্ছে ভুলে যান ওই প্রজেক্ট, ভুলে যান ওই সিগনেচার, আর ভুলে যান ওপরওয়ালা আপনাকে অনেক দিয়েছেন স্যার। এনজয়, শান্তিতে ঘুমান। আসছি স্যার, ভালো থাকবেন। টেক কেয়ার। মনে হচ্ছে লজিকটা আপনার মাথায় ঠিক ঢোকেনি স্যার। আমি ভালো থাকলে আপনি ভালো থাকবেন, আর আমি টেনশনে থাকলে আপনি টেনশনে। পরের বার অ্যাকশন ছাড়া আর কোনো কথা হবে না স্যার। থ্যাংক ইউ। হ্যালো সুলতান। কি হয়েছে এখানে? সবাই কোথায়? কি হলো? মা, সারা বাড়ি ভাঙচুর করে গেছে। বাবা কোথায়? তোর বাবাকে ধরে নিয়ে গেছে। কিরে, ওয়ার্নিং দিছিলি না আমার? তাই ভাবলাম আমি আর তোরে কেমনে ওয়ার্নিং দেই। আর ভিতর পরিবারে বাঁচাইতে বাঁচা না, দেখি তোর কত তো। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমার জীবন থাকতে আমি এই দুর্নীতি করতে পারবো না। সাইন তো আপনি ঠিকই করবেন। ওই যে আপনার সুন্দরী মেয়েটা, নাম জানো কি? ঈশা। ওর একটু
টাচ করলে হাত কেটে গলায় ঝুলিয়ে দেবো সালা। ওয়েলকাম ওয়েলকাম আমার দরবারে সুস্বাগত। তুমি আমার মেয়েকে এখানে কেন নিয়ে আসছো? আপনার মেয়ে আপনার কাছে আসতে চাচ্ছিল স্যার। হায় হায়, তারপর তুমি ওকে এখানে নিয়ে আসবা? আমি কিন্তু তোমাকে ছাড়বো না। আরে রিল্যাক্স স্যার, ওর দিকে কেউ নজর দিলে নজর উপড়ে ফেলবো। চল দিলাম নজর, 1 মিনিটের মধ্যে ওই মেয়েরে ধরে তোর সাইড থেকে আমার সাইডে নিয়ে আসবো। তবে তোকে পুরো পিকচার দেখানোর আগে আমি তোকে জাস্ট ছোট্ট একটা স্যাম্পল দিব, ট্রাই করেই দেখ না। এই রইলো আমার স্যাম্পল। নাও হোয়াট ইউ গোনা ডু বেবি? আই গেস তুই পুরো পিকচার দেখতে চাস। এদিকে দে, তুই কার তোলে? স্যার সেদিন যখন আমাকে থাপ্পড় মারছিল তুই অনেক হাসছিলি। ভাই মারেন শালারে। সরি স্যার, আপনাকে আপনাকে এতদিন অনেক বিরক্ত করে ফেলেছি। আমি আজ চলে যাচ্ছি স্যার। অনেক ভেবে দেখলাম আমার কারণেই হয়তো আপনার পরিবারের উপর আজ এই দিনটা নেমে এসেছে। আপনি আমায় যে অভিশাপ দিয়েছিলেন, আমি কোনোদিন সুখী হতে পারবো না। আর আমি চাই না আমার জন্য একটা সুন্দর পরিবার এইভাবে শেষ হয়ে যাক। তবে থ্যাংক ইউ স্যার, মা চলে যাওয়ার পর থেকে পরিবার জিনিসটা খুব মিস করতাম আমি। থ্যাংক ইউ স্যার, আমাকে সেই অনুভূতিটা আবার দেবার জন্য। তোমাকে নিয়ে যেতে পারলাম না আমি, আমাকে ক্ষমা করে দিও। ভালো থাকবেন আপনারা। কোথায় যাচ্ছ? তোমার তো কথা ছিল আমার থেকে দোয়ার অনুমতি নিয়ে আমার সামনে দিয়ে আমার মেয়েকে নিয়ে যাবে। তুমি নিজেই পালিয়ে যাচ্ছ। থেকে যাও না বাবা আমাদের সাথে, আমাদের আপনজন হয়ে। থেকে যাও না ইরফান, এই বাড়ি আমরা সবাই তো তোমারই। থেকে যাও না বাবা। জিজু থেকে যাও আমাদের সাথে।